কি হয়েছে দিদি? কাঁদছিস কেন? আমি কি ভুল কিছু করে ফেলেছি? কোনোভাবে কি আঘাত পেয়েছিস? হৃদি কোনো উত্তর দিল না। সে তার মুখ থেকে হাত সরিয়ে নিল, কিন্তু কান্না থামার বদলে তা যেন বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো বেরিয়ে এলো। হৃদি তার সরু হাত দুটো মুষ্টিবদ্ধ করে শুভ্রের প্রশস্ত বুকে ধুমধাম কিল ঘুষি বসাতে লাগলো, যেন এই ঘুষিগুলো কেবল আঘাত নয়, শুভ্রের ওপর জমে থাকা সব অভিমান আর দীর্ঘদিনের না বলা কথার বহিঃপ্রকাশ। শুভ্র কোনো বাধা দিল না। সে এক জায়গায় পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সে জানে রিধির এই রাগটা আসলে তার প্রতি চরম ভালোবাসার এক অন্যরকম প্রকাশ। কয়েকটা ঘুষি মারার পর রিধির হাতগুলো নিস্তেজ হয়ে এলো। সে হঠাৎ শুভ্রের শার্টের কলার আঁকড়ে ধরল এবং ঝাপটা মেরে তাকে জড়িয়ে ধরে শুভ্রের বুকের ভেতর মুখ লুকিয়ে ফেলল। তার কান্নার শব্দ এখন আগের চেয়েও বেশি তীব্র। শুভ্র দু হাতে রিধির পিঠটা জড়িয়ে ধরল, যেন রিধিকে সে তার শরীরের ভেতর বিলীন করে নিতে চাইছে। রিধির চোখের জলে শুভ্রের সাদা শার্টটা ভিজে যাচ্ছে, কিন্তু তাতে শুভ্রের কোনো ভ্রুক্ষেপ নেই। সে শুধু ওর মাথায় হাত বুলিয়ে শান্ত স্বরে বলল, কাঁদ, তুই কাঁদ, যত মন চায় কাঁদ। আমি তো জানি এই জলগুলো কেবল কষ্টের নয়, এগুলো তো আমার প্রতি তোর ভালোবাসারই অন্য নাম। রিধি কাঁদতে কাঁদতে শুভ্রের বুকে মুখ গুজে অস্পষ্ট সুরে বলল, আপনি খুব খারাপ, খালি কষ্ট দেন আমায়। এমন কেউ করে? যদি ওখান থেকে পড়ে যেতেন, জানেন কত ভয় করছিল আমার। বুকের ভেতরটা কেমন যেন হয়ে গিয়েছিল। শুভ্র রিধির দু কাঁধ ধরে একটু আলগা করে ওর চোখের দিকে তাকালো। তার চোখে তখন এক অমলিন আনন্দ। শুভ্র মৃদু হেসে বলল, আরে পাগলি, ভয় থেকেই তো জয়ের শুরু। আজকে আমার মনটা ভীষণ খুশি, কারণ এত দিনে আমি আমার বুকের ভেতর জমিয়ে রাখা সবচেয়ে প্রিয় কথাটা, সবচেয়ে বড় আবেগটা তোকে বলে দিয়েছি। মনে হচ্ছে আমার বুক থেকে একটা পাহাড় সম ভারী পাথর নেমে গেছে, যেটা আমি এতদিন খুব গোপনে চেপে রেখেছিলাম। আজ আমি সত্যি খুব খুশি। কথাগুলো বলে শুভ্র খুব যত্নে রিধির চিবুক ধরে মুখটা সোজা করল। নিজের হাতের আঙ্গুল দিয়ে রিধির চোখের জল মুছতে মুছতে সে বলল, সারা জীবন তো কেবল গম্ভীর হয়ে কাটিয়ে দিলাম, আজ না হয় একটু অন্যরকম হই। আজ আমি তোর প্রেমিক শুভ্র হয়ে গেলাম। আমি তোকে নিয়ে পুরো শহর ঘুরে বেড়াবো। শুধু পাহাড় নয়, এই শহরের প্রতিটি গলিকে আমি আজ জানিয়ে দেব আমি আমার প্রাণের ভালোবাসাকে খুঁজে পেয়েছি, নিজের করে পেয়েছি। শুভ্র রিধির হাত ধরে পাহাড় থেকে নেমে এলো। নিচে নামতেই দেখলো শুভ্রা আর ঈশান অপেক্ষায় দাঁড়িয়ে আছে। রিধিকে দেখেই শুভ্রা মৃদু গলায় বলল, কি সারপ্রাইজটা কেমন লাগলো? রিধি খানিকটা অভিমানী সুরে বলল। তোরা তখন গাড়িতে মিথ্যে কথাগুলো কেন বলেছিলি? শুভ্রা খিলখিল করে হেসে উঠল। আরে পাগলি, ওটা তো মজা ছিল। তোকে একটু খাপড়ি দেওয়া শোনাই তো ওই পরিকল্পনা। রিধি আর কথা বাড়ালো না। তারা চারজন মিলে আবার গাড়িতে উঠল। শুভ্র আর রিধি পিছনের সিটে বসলো, আর ঈশান ও শুভ্রা বসলো সামনে। কিছু দূর যাওয়ার পর গাড়ি একটা নির্জন অথচ সুন্দর জায়গায় এসে থামল। ততক্ষণে আকাশ জুড়ে সন্ধ্যার বিষণ্ণ রং ছড়িয়ে পড়েছে। ঈশান গাড়ি থেকে নেমে শুভ্র ও রিধিকে নামিয়ে দিয়ে শুভ্রাকে নিয়ে আবার তাদের গন্তব্যে চলে গেল। হঠাৎ শুভ্র নিজের পকেট থেকে একটা কালো রুমাল বের করল। রিধি কিছু বুঝে ওঠার আগেই শুভ্র তার চোখ দুটো বেঁধে দিল। রিধি অবাক হয়ে বলল, আরে, চোখ বাঁধলেন কেন? শুভ্র রিধির কানের কাছে মুখটা নামিয়ে আনলো। তার উষ্ণ নিঃশ্বাস রিধির গলার কাছে এসে লাগলো। শুভ্র নিচু অথচ রহস্যময় স্বরে বলল, কারণ এখন তোকে আমি মেরে ফেলবো, রাস্তার ঠিক শেষ সীমান্তে নিয়ে গিয়ে তোকে ফেলে দেব। এখন চুপচাপ আমার সাথে চল। রিধি আত্মবিশ্বাসের সাথে শুভ্রের হাত শক্ত করে ধরে বলল। ওকে নিয়ে চলুন, আমি চোখ বন্ধ করেই আপনার সাথে চলে যাব। শুভ্র কোনো কথা না বলে কেবল রিধির হাতটা নিজের হাতের মুঠোয় আরো একটু শক্ত করে নিল। তার হাতের উষ্ণতা রিধির শির দ্বারা বেয়ে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে দিল। ধীর পায়ে শুভ্র রিধিকে কোথাও একটা নিয়ে এলো। জায়গাটা ভীষণ নীরব, কিন্তু বাতাসের ভাঁজে ভাঁজে মিশে আছে বেলি আর রজনীগন্ধার এক মায়াবী ঘ্রাণ। শুভ্র আলতো করে রিধির চোখের কালো রুমালটা খুলে দিল।
চোখ খুলতেই হৃদি নিস্তব্ধ হয়ে গেল। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার, যেন কোনো গভীর শূন্যতা। কবরের মতো নিস্তব্ধতায় হৃদি নিজের হৃৎস্পন্দন শুনতে পাচ্ছিল। সে ভয়ে ভয়ে ফিসফিস করে বলল, এইটা কোথায়? এমন অন্ধকার কেন এখানে? কিন্তু শুভ্রের কোনো আওয়াজ পাওয়া গেল না। হৃদি ভয়ের আবেশে দ্রুত পাশে হাত বাড়িয়ে দেখল, না, সেখানে শুভ্র নেই। লোকটা হুট করে গেল কোথায়? হৃদির কণ্ঠস্বর তখন ভয়ে কাঁপছে। শুভ্র ভাইয়া, কোথায় আপনি? প্লিজ, আমার খুব ভয় করছে, আমাকে এখান থেকে নিয়ে চলুন। হৃদি যখন ভয়ে কাঁপতে কাঁপতে নিজের দু হাত দিয়ে নিজেকে জড়িয়ে ধরছিল, ঠিক তখনই হুট করে সব অন্ধকার চিরে রাজকীয় ঝাড়বাতির আলো ঝরে উঠল। তার সাথে সাথে উপর থেকে ঝিরঝির করে বৃষ্টির মতো নামতে লাগলো হাজারো রক্তিম গোলাপের পাপড়ি। সেই আলোর ঝলকানিতে হৃদি অবাক হয়ে সামনে তাকাতেই দেখলো, ঠিক তার সামনেই হাঁটু গেড়ে বসে আছে শুভ্র। পরনে সেই সাদা শার্ট আর ব্যান্ডানার তাকে এখন আরও বলিউড সিনেমার নায়কের চেয়েও বেশি মায়াবী লাগছে। শুভ্র ধীরে ধীরে তার পকেট থেকে মখমলের ছোট বক্সটা বের করলো। হৃদির ঠিক সামনে বক্সটা ধরে সাবধানে সেটির ঢাকনা খুলল। খুলতেই ভেতর থেকে হীরের আংটির আলো প্রতিফলনে ঝিলমিল করে উঠল। হৃদির চোখের দিকে তাকিয়ে শুভ্র তার বলিষ্ঠ অথচ কম্পিত কণ্ঠে আবেগ মাখা গলায় বলল, উইল ইউ ম্যারি মি রিধি? হৃদি অবাক হয়ে চারপাশটা দেখল। সব কিছু সাজসজ্জা, তার চারপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে অনেক মানুষ, যাদের প্রত্যেকের হাতে একটি করে লাল রঙের লাফ বেলুন, আর সেই বেলুনের গায়ে সোনালি অক্ষরে লেখা। আই লাভ ইউ রিধি। এবং উপর থেকে রোবটের মাধ্যমে পাপড়ির ঝরার দৃশ্য দেখে রিধির বুঝতে বাকি রইল না যে এটি একটি নাইট ক্লাব, আর এত আয়োজন সব শুভ্রই করেছে। রিধির মনে হলো সে কোনো রূপকথার গল্পের ভেতরে ঢুকে পড়েছে। এত সুন্দর একটা দিন তার জীবনে আসবে তা সে বিশ্বাসই করতে পারছে না। সে দু চোখ ভরে শুভ্রকে দেখল, সেই মানুষটি যার জন্য সে আজ নিঃস্ব হতেও রাজি। দিদি এক মুহূর্ত সময় নষ্ট না করে সমস্ত সংকোচ ঝেড়ে ফেলে হাসতে হাসতে তার ডান হাতটি শুভ্রের দিকে বাড়িয়ে দিয়ে দৃঢ় অথচ মিষ্টি কণ্ঠে বলল, ইয়েস, অফকোর্স আই উইল ম্যারি ইউ। শুভ্রের চোখে তখন চিক চিক করছে আনন্দ অশ্রু। সে পরম মমতায় হৃদির আঙ্গুলে আংটিটা পরিয়ে দিল। চারপাশের মানুষজন তখন উচ্ছ্বাসে ফেটে পড়ল, করতালি আর খুশির চিৎকারে পুরো ক্লাব যেন কেঁপে উঠল। হৃদির আঙ্গুলে হীরের আংটিটা তখন আগুনের মতো জল করছে, আর হৃদির চোখের জল আনন্দের ধারায় গড়িয়ে পড়ছে শুভ্রের হাতের উপর। শুভ্র উঠে দাঁড়িয়ে হৃদিকে নিজের বুকে টেনে নিল, যেন সমস্ত পৃথিবীর সুখ আজ এই দুজোড়া হৃদয়ের মিলনে এসে থমকে দাঁড়িয়েছে। স্টেজের মাইক্রোফোন হাতে নিয়ে এক তরুণী হাসি মুখে বলল, হ্যালো প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা সবাই জানেন আজ আমাদের ক্লাবে দুটো হৃদয় এক সূত্রে বাঁধা পড়েছে, সাইফান শুভ্র চৌধুরী এবং তার হবুশ্রী তাজনিন রিধি। এই সুন্দর জুটিকে আমরা সবাই আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই। তাদের জীবন ভালোবাসা, হাসি এবং সুখে পরিপূর্ণ হোক। কথা শেষ হতেই পুরো হল রুম জুড়ে বজ্রধ্বনির মতো হাত তালি বেজে উঠল। চারিদিকের উচ্ছ্বাস যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। মেয়েটি একটু অপেক্ষা করে আবার মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বলল, তবে আমি চাই আজকের এই উদযাপনটা আরো একটু বিশেষ হয়ে উঠুক। তাই আমি অনুরোধ করছি সাইফান শুভ্রকে আর তার হবু স্ত্রী একটা গান গেয়ে আমাদের শোনানোর জন্য। দেখি আমাদের এই সুন্দর জুটিটা স্টেজে কাঁপিয়ে দিতে পারে কিনা। আবারও চারপাশে হাত তালির ঝড় উঠল। কেউ শীষ দিল, কেউ উচ্ছ্বাসে চিৎকার করে উঠল। পুরো পরিবেশটা যেন আনন্দ আর উত্তেজনায় টকবক করে ফুটতে লাগলো। হৃদির বুকের ভেতর তখন এক অদ্ভুত অনুভূতির ঢেউ বয়ে যাচ্ছে। এত মানুষের সামনে এত শুভকামনার মাঝে দাঁড়িয়ে থাকতে তার কেমন যেন অবিশ্বাসও লাগছিল। আনন্দে তার হৃৎপিণ্ডটা দ্রুত স্পন্দিত হচ্ছে। ঠোঁটের কোণে অজান্তেই এক টুকরো হাসি লেগে আছে। মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি। কিন্তু ঠিক তখনই হঠাৎ চারপাশের সব আলো নিভে গেল। এক নিমিষে পুরো হল রুম অন্ধকারে ডুবে গেল।
হৃদি বিস্মিত হয়ে চারপাশে তাকালো। কিছুক্ষণ আগেও যেখানে হাততালি, হাসি আর উল্লাসের শব্দে পরিবেশ মুখর ছিল, সেখানে হঠাৎ করেই এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। অন্ধকারে দাঁড়িয়ে তার মনে হলো চারপাশে সবকিছু যেন মুহূর্তের জন্য থেমে গেছে। সে বিভ্রান্ত চোখে চারদিকে তাকাতে লাগলো, বুঝতে চেষ্টা করলো হঠাৎ কি ঘটল। ঠিক তখনই স্টেজের উপর হালকা আলো জ্বলে উঠল, সঙ্গে সঙ্গে ভেসে এলো গিটারের সুর, আর তার সঙ্গে মিলেমিশে বেজে উঠল মুগ্ধকর এক মিউজিক। হৃদি বিস্মিত চোখে স্টেজের দিকে তাকালো, আর পরের মুহূর্তেই তার হৃৎস্পন্দন যেন বুক চিরে বেরিয়ে আসতে চাইল। স্টেজের মাঝখানে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে আছে শুভ্র, তার হাতে গিটার, আঙ্গুলগুলো দক্ষতার সঙ্গে তার ছুঁয়ে সুর তুলছে। উপর থেকে নেমে আসা লাল এলইডি আলোর আভা আর অববয়টাকে আরো আকর্ষণীয় করে তুলছে। মাথায় বাঁধা ব্যান্ডানা, পরনে সাদা শার্ট, দূর থেকে তাকে কোনো সাধারণ মানুষ নয়, বরং কোনো মঞ্চ কাঁপানো রক স্টার কিংবা সিনেমার নায়কের মতো লাগছে। তাকে দেখে দর্শকদের মাঝে উন্মাদনা ছড়িয়ে পড়ল। চারিদিক থেকে শীষ, হাততালি আর চিৎকারের শব্দ উঠতে লাগলো। ঠিক তখনই হলরুমের সমস্ত আলো জ্বলে উঠল, পুরো পরিবেশ যেন প্রাণ ফিরে পেল। হৃদি মুগ্ধ নয়নে তাকিয়ে রইল স্টেজের দিকে, চোখ সরানোর ক্ষমতাটুকু যেন হারিয়ে ফেলেছে সে। শুভ্র গিটারের তারে আঙ্গুল বোলাতে বোলাতে সুর তুলল, তারপর গভীর আবেগে গিয়ে উঠল। মন তোকে ছাড়া বোঝে না রে, মন তোকে ছাড়া বোঝে না রে, বুকে লেখা তোরই নাম, প্রেম উড়িয়ে দিলাম, মন আর কিছু খোঁজে না রে। তার কণ্ঠ, তার উপস্থিতি, তার আত্মবিশ্বাস সব মিলিয়ে পুরো স্টেজ যেন তার দখলে চলে গেল। দর্শকরা মুগ্ধ হয়ে তাকিয়ে আছে, আর হৃদি নিচে দাঁড়িয়ে অবিশ্বাসের চোখে দেখছে সেই মানুষটাকে যাকে সে ভালোবাসে। হঠাৎ শুভ্রের দৃষ্টি এসে থামল হৃদির উপর। এক মুহূর্তের জন্য যেন আশেপাশের শত শত মানুষ হারিয়ে গেল। গিটার বাজাতে বাজাতেই সে সরাসরি হৃদির দিকে তাকিয়ে বেসামাল কণ্ঠে নেশাতুর চোখে তাকিয়ে গেয়ে উঠল। মন তোকে ছাড়া বোঝে না রে, মন তোকে ছাড়া বোঝে না রে, বুকে লেখা তোরই নাম, প্রেম উড়িয়ে দিলাম, মন আর কিছু খোঁজে না রে। হৃদির মনে হলো তার নিঃশ্বাস আটকে যাচ্ছে, বুকটা এত দ্রুত ওঠানামা করছে যে ঠিকমতো শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। চারপাশের শব্দ ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছে, কানে শুধু শুভ্রের কণ্ঠস্বরই বাজছে। শুভ্র পুরো স্টেজ জুড়ে ঘুরে ঘুরে গিটার বাজাচ্ছিল, তারপর আচমকাই চোখ বন্ধ করে দীর্ঘ এক সুর টানল। ইয়ে, ও ও সুরটা এতটাই আবেগময় আর নেশা মাখা ছিল যে দর্শকদের ভেতর থেকে কয়েকজন উচ্ছ্বাসে চিৎকার করে উঠল। পুরো হল রুম আবারও করতালি আর উচ্ছ্বাসে ফেটে পড়ল। শুভ্র ধীরে ধীরে চোখ খুলল, তার দৃষ্টি আবারও এসে থামল হৃদির উপর, তারপর গভীর অনুভূতিতে ভরা কণ্ঠে গেয়ে উঠল। মন তোকে ছাড়া বোঝে না রে, মন তোকে ছাড়া বোঝে না রে, বুকে লেখা তোরই নাম, প্রেম উড়িয়ে দিলাম, মন আর কিছু খোঁজে না রে। কেটে গেছে কিছুদিন। দূর আকাশের নিচে দাঁড়িয়ে থাকা লন্ডন শহরটা আজও নিজের চিরচেনা বাস্তবতায় মগ্ন। সারি সারি উঁচু ভবন, ঝকমকে কাঁচে মোড়া আধুনিক স্থাপত্য আর শত বর্ষের পুরনো ঐতিহাসিক স্থাপনাগুলো যেন একই শহরের অতীত আর বর্তমানের এক অপূর্ব মেলনবন্ধন তৈরি করেছে। প্রশস্ত রাস্তাগুলোর অবিরাম ছুটে চলছে গাড়ির সারি, লাল রঙের জাবল ডেকার বাসগুলো শহরের ব্যস্ততার মাঝে আলাদা সৌন্দর্য যোগ করেছে। দূরে টেমস নদীর শান্ত জলরাশির নগরীর কোলাহলের মাঝেও এক টুকরো প্রশান্তির ছোঁয়া এনে দেয়। সন্ধ্যা নামলে হাজারো রঙিন আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো শহর, যেন নক্ষত্রগুলো আকাশ ছেড়ে নেমে এসেছে লন্ডনের বুকে। পৃথিবীর অন্যতম আধুনিক ও প্রাণচঞ্চল এই শহরটিতে প্রতিটি মুহূর্তই নতুন গল্পের জন্ম দেয়। লন্ডনের আভিজাত্য এক এলাকার বহুতল ভবনের সর্বোচ্চ তলার বিশাল অফিস রুমটিতে তখন অদ্ভুত এক নিস্তব্ধতা বিরাজ করছে। কাঁচের দেওয়ালের উপরে রাতের লন্ডন আলোর ঝলমল করছে, কিন্তু সেই সৌন্দর্যের এক বিন্দুও যেন ছুঁতে পারছে না রুমের ভেতরে বসে থাকা মানুষটিকে। চেয়ারে হেলান দিয়ে মাথা পেছনে ঠেকিয়ে বসে আছে এক সুদর্শন পুরুষ। তার দু আঙ্গুলের ফাঁকে ধরা জ্বলন্ত সিগারেটের থেকে ধীরে ধীরে ধোঁয়া উঠে বাতাসে মিলে যাচ্ছে।
চোখ দুটো বন্ধ, মাঝে মাঝেই সে গভীর টান দিচ্ছে সিগারেটে। চোখের নিচে স্পষ্ট কালচে দাগ, মুখে ক্লান্তির ছাপ। তাকে দেখলেই মনে হয় বহুদিন ধরে ঠিকমতো ঘুম তার চোখে ধরা দেয়নি, যেন কোনো অদৃশ্য যন্ত্রণা প্রতিদিন একটু একটু করে তাকে নিঃশেষ করে দিচ্ছে। ঠিক তখনই দরজাটা ধীরে খুলে ভেতরে প্রবেশ করলো একজন। কয়েক পা এগিয়ে এসে সে সম্মানের সঙ্গে পুরুষটির সামনে দাঁড়িয়ে বলল, বাংলাদেশ থেকে বড় সাহেব কল দিয়েছিলেন, আপনাকে দেশে ফিরতে বলেছেন। কথাটা শুনেও পুরুষটির মুখের কোনো পরিবর্তন হলো না, চোখও খুলল না সে, শুধু হাত তুলে ইশারা করলো চলে যাওয়ার জন্য। লোকটি আর কিছু না বলে মাথা নিচু করে বেরিয়ে গেল। রুমে আবারও নেমে এলো নীরবতা। কয়েক মুহূর্ত পর পুরুষটি ধীরে ধীরে চোখ খুলল, তারপর হাত বাড়িয়ে টেবিলের উপরে রাখা ফোনটা তুলে নিল। স্ক্রিনে একই নাম্বার থেকে 6টি মিস কল ভেসে উঠেছে। সে জানতো কলগুলো কার, ইচ্ছে করেই ধরেনি। কথা বলার মতো মানসিক অবস্থায় সে ছিল না। একটা দীর্ঘশ্বাস ফেলে নাম্বারটিতে কল ব্যাক করলো। দুবার রিং হতেই ওপাশ থেকে কল রিসিভ হলো। ভেসে এলো এক বয়স্ক পুরুষের গম্ভীর কণ্ঠ। এখন দেশে আয়, তোর রাস্তা ক্লিয়ার, তোর কেসটাও আমি সলভ করে ফেলেছি। পুরুষটির ঠোঁটের কোণে ধীরে ধীরে এক বিষাক্ত হাসি ফুটে উঠল। আর ইউ শিওর? ওপাশ থেকে দৃঢ় কণ্ঠে উত্তর এলো, হ্যাঁ নির্বাণ, ফিরে আয়। শুভ্রের বিয়ে, ওদের সুখ আমার সহ্য হচ্ছে না। এক মুহূর্তে নির্ভারের ঠোঁটের হাসিটা মিলিয়ে গেল, চোখ দুটো স্থির হয়ে এলো। মনে হলো কেউ যেন হঠাৎ করে বহুদিনের চাপা ক্ষতটাকে আবার ছুরি দিয়ে খুঁচিয়ে দিয়েছে। তার ঠোঁট নড়ল, মাত্র 2টি শব্দ উচ্চারিত হলো। রিদি? ওপাশ থেকে নাইম খান শান্ত গলায় বললেন, হ্যাঁ, তার ফুফাতো বোনের সঙ্গে। বুকের গভীরে বহু বছর ধরে চাপা পড়ে থাকা পুরনো ব্যথাটা আবারও মাথা তুলে দাঁড়ালো। কিন্তু নির্ভার চিৎকার করলো না, ভাঙলো না, কোনো আর্তনাদও বের হলো না তার মুখ দিয়ে। শুধু কয়েক সেকেন্ড চুপ করে থেকে জানালার ওপারে ছড়িয়ে থাকা আলো ঝলমলে শহরটার দিকে তাকিয়ে রইল। তারপর সম্পূর্ণ শান্ত কণ্ঠে বলল, আমি আসছি। কলটা কেটে যেতেই রুমটা যেন আরো নীরব হয়ে গেল। কবরের মতো এক গা সমসমে নিস্তব্ধতা গ্রাস করলো পুরো ঘরকে। নির্ভার চেয়ারে মাথাটা পুনরায় হেলিয়ে দিল। তীব্র মানসিক ক্লান্তিতে অজান্তেই চোখ জোড়া বন্ধ হয়ে এলো তার। বুকটা তখনও কামারের হাপড়ের মতো দ্রুত ওঠানামা করছে। মুখ দিয়ে বের হচ্ছে দীর্ঘ আর তপ্ত নিঃশ্বাস। বন্ধ চোখের পাতায় স্মৃতির অন্ধকার পর্দায় হুট করে ভেসে উঠল এক অষ্টাদশীর মায়াবী মুখ। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যেতেই সে অবশ গলায় অজান্তেই গুনগুন করে গেয়ে উঠল, তোমায় আমি পাইলাম রে, তাতে কোনো দুঃখ নাই। পাইলো যেমন রাইখো তারে, দিয়া সুখ পুরা এটাই। গানটা শেষ মুহূর্তেই চাবুক খাওয়া পুরুষের মতো হঠাৎ চোখ খুলল সে। সেই শান্ত চোখ জোড়া মুহূর্তেই চরম প্রতিহিংসায় আগুনের মতো জ্বলে উঠল। এতক্ষণের তপ্ত নিঃশ্বাসগুলো এখন আর কেবল ক্লান্তির জানান দিচ্ছে না, তাকে দেখাচ্ছে খাঁচায় বন্দি কোনো হিংস্র জানোয়ারের মতো। ভেতরের সেই ভয়াবহ আক্রোশ আর ধরে রাখতে পারল না নির্ভার। বাঘের মতো লাফিয়ে উঠে সামনে থাকা থাই গ্লাসে সজোরে এক ঘুষি মারল। কান ফাটানো শব্দে গ্লাসের কাঁচ ফেটে চারিদিকে ছিন্ন ভিন্ন হয়ে গেল। ধারালো কাচের কিছু টুকরো চামড়া কেটে মাংসের ভেতরে ঢুকে গেল গভীর হিংস্রতায়। হাত বেয়ে টপ টপ করে তাজা রক্ত গড়িয়ে পড়ছে মেঝেতে, কিন্তু সেই শারীরিক যন্ত্রণার ছোঁয়ার মতো মানসিক অবস্থা এখন আর তার নেই। সেদিকে সম্পূর্ণ খেয়ালহীন হয়ে সে সামনের কাচের টেবিলটা 2 হাতে খামচে ধরে এক পৈশাচিক আর্তনাদ করে উঠল। ফাক দিস ব্রিলিয়েন্স করলাম। চিৎকারটা শেষ হতেই পুরো টেবিলটা শূন্যে তুলে আছাড় মারল সে। মুহূর্তেই টেবিলটা শক্ত মেঝেতে আছাড় খেয়ে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ল। পুরো রুমটা এখন ভাঙ্গা কাচের এক একটা ধারালো মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। নির্ভার দেওয়ালে রক্তাক্ত হাতটা চেপে ধরে দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, শুভ, আই অ্যাম কামিং। হেসে নে, আনন্দ করে নে, কারণ যত হাসি, যত কান্না, কষ্ট আসলে কি জিনিস
এবার তোকে আমি হাড়ে হাড়ে বোঝাবো। চৌধুরী বাড়িতে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। মানুষের হাসাহাসি আর কোলাহলে পুরো চৌধুরী বাড়িটা মুখরিত হয়ে উঠেছে। আজ শুভ্র আর হৃদির গায়ে হলুদ। সকাল থেকে পুরো বাড়িটাকে একদম নিখুঁতভাবে সাজিয়ে তোলা হয়েছে। এমনকি বাইরের রাস্তাঘাটও ঝলমলে মরিচ বাতি দেওয়া হয়েছে। আত্মীয় স্বজন অনেকেই চলে এসেছে, বাকিরা আসবে কাল। তবে সবচেয়ে কাছের মেহমানগুলো ইতিমধ্যে হাজির। ঠিক সন্ধ্যার সময় তুর্য আর রিফাত তাদের বাবা মাকে নিয়ে এসে পৌঁছালো। কিছুক্ষণের মধ্যেই সবাই হৃদিদের বাড়িতে হলুদ নিয়ে রওনা হবে। শুভ্রা, পাখি, মিহি আর তার ফ্রেন্ড সারিদের নিয়ে পার্লারে গিয়েছে সাজতে। হৃদিদের বাড়ি থেকে হৃদিকেও পার্লারে নিয়ে গেছে। এত কিছুর মধ্যেও শুভ্র একেবারে স্বাভাবিক। ও ড্রয়িং রুমে সোফায় বসে নিজের মতো ফোন টিপছে। গায়ের উপর জড়ানো একটা নর্মাল কালো শার্ট আর পরনে সাদা প্যান্ট। রিফাতের বাবা আর তুর্যের বাবা সোহান চৌধুরীর সাথে কুশল বিনিময় করে কথা বলতে থাকলেন। ইতিমধ্যে ঈশানও সেখানে হাজির হলো। তার গায়ে নীল শার্ট আর সাদা প্যান্ট। সে সোজা শুভ্রের পাশে এসে বসল। তারপর আর চোখে শুভ্রের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, বস, আপনার বিয়ে আর আপনি কিভাবে এত স্বাভাবিক আছেন? শুভ্র ফোন থেকে চোখ না সরিয়ে উত্তর দিল, সো হোয়াট, এখন কি আমি লজ্জায় রুমাল ধরে বসে থাকবো? ঈশান হালকা হেসে বলল। হ্যাঁ, এটাই তো নিয়ম। শুভ্র নাক মুখ কুঁচকে বিরক্ত প্রকাশ করে বলল, ফালতু নিয়ম। এরই মধ্যে পাশে ধপাস করে বসে তুর্য শুভ্রের কাঁধে হালকা ধাক্কা মারল। তারপর একেবারে পেশাদার গায়কদের মতো চোখ বুজে হাত নাড়িয়ে শুভ্রকে শুনিয়ে শুনিয়ে খিটকিরি দিয়ে গেয়ে উঠল, নৌশে সেজে যাব আমি বন্ধু তোমার বাড়ি, তোমার সঙ্গে সেদিন প্রিয়া থাকবে লাল শাড়ি। তুর্যের শেষ লাইনটা শেষ হতে না হতেই সোফার আরেক পাশে বসে পড়ল রিফাত। রিফাত যেন তৈরি ছিল শুভ্রকে খেপানোর এমন মোক্ষম সুযোগ সে হাতছাড়া করে কিভাবে। সে তুর্যের পিঠে এক চাপড় বসিয়ে তার চেয়েও দ্বিগুণ উচ্ছ্বাসে আর চড়া গলায় তুর্যের মুখের কথা কেড়ে নিয়ে পরের লাইন দুটো গেয়ে উঠল, বিয়ের সাজন সাজিবে আমার পাশে বসিবে। পুরো ড্রয়িং রুমে তখন বন্ধুদের অট্টহাসি আর হাততালির রোল। ঈশান তখন চুপচাপ বসেছিল, কিন্তু ওদের এমন উন্মাদনা দেখে আর চুপ থাকতে পারল না। শুভ্রের দিকে আর চোখে তাকিয়ে চরম দুষ্টুমি ভরা একটা হাসি দিল। তারপর বিড়ালের মতো খামচি কাটার ভঙ্গিতে নাকে হাত দিয়ে অবিকল বাসর ঘরের লাজুক কোণের মতো চোখ মুখ কুঁচকে রিফাতকে টেক্কা দিয়ে খিলখিলিয়ে গেয়ে উঠল। পরক্ষণে তুর্য, রিফাত আর ঈশান তিনজন একসাথে তাল মিলিয়ে ড্রয়িং রুমের ছাদ ফাটানো গলায় কোরাস গেয়ে উঠল, অগো পরাণের প্রিয়া আমার ময়না টিয়া, বছর শেষে বাড়ি এসে করিব বিয়া। ওগো পরাণের পিয়া আমার ময়নাটিয়া, বছরের শেষে এসে করিব বিয়া। ওগো পরাণের প্রিয়া আমার ময়নাটিয়া, বছর শেষে বাড়ি এসে করিব বিয়া। হৃদিদের বাড়িতে গায়ে হলুদ নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। শুভ্রারা ওখান থেকেই চলে গিয়েছে। পুরো চৌধুরী বাড়ি যেন উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে। সবাই যে যার মতো তৈরি হতে ব্যস্ত। কেউ হলুদের ডালা সাজাচ্ছে, কেউ ফুলের ঝুড়ি হাতে নিয়ে এদিকে সেদিকে ছুটছে, আবার কেউ আয়নার সামনে দাঁড়িয়ে শেষবারের মতো নিজের সাজটা দেখে নিচ্ছে। তুর্য আর রিফাত দুজনেই হলুদ রঙের পাঞ্জাবি পরে নিয়েছে, দেখতে একদম জমজমাট লাগছে। ঈশানকেও অনেকবার বলা হয়েছে পাঞ্জাবি পরার জন্য, কিন্তু সে বরাবরের মতোই নিজের মর্জির মালিক, সোজা সাপটা না করে দিয়েছে, নিজের পছন্দের পোশাকই পরে নিয়েছে। অন্যদিকে ড্রয়িং রুমের এক কোণে সোফায় বসে আছে শুভ্র। বসে আছে বললেও ভুল হবে, রাগে রীতিমতো ফুঁসছে, বারবার বড় বড় শ্বাস নিচ্ছে, মুখটা এমন গোমড়া করে আছে যেন এখনই কাউকে কামড়ে দিবে। কারণটা খুবই সিম্পল, তাদের ফ্যামিলির নিয়ম গায়ে হলুদের দিন বর আর কনে একে অপরকে দেখতে পারবে না। আর সেই মহান নিয়মের বলি হয়ে পুরো পরিবার হৃদিদের বাড়ি চলে গেলেও শুভ্রকে রেখে গেছে বাসায়। শুভ্রের মেজাজ তখন অলরেডি অফ। তার উপর সকাল থেকে একবারও হৃদিকে দেখতে পারেনি। মেয়েটা আজ কেমন করে সেজেছে, কি পরেছে, কতটা সুন্দর লাগছে, কিছুই দেখতে পাচ্ছে না। ফোন বের করে আবার কল দিল সে। একবার, দুবার,
3 বার 4 বার, কিন্তু কোনো লাভ হলো না। হৃদি ফোনই ধরছে না। শুভ্রের চোয়াল শক্ত হয়ে গেল। ফোনটা সোফার উপর ছুঁড়ে ফেলে মাথার চুলে হাত চালিয়ে বিরক্ত গলায় বিড়বিড় করে বলল, ওকে, ভেরি গুড। আমার ফোন ধরার টাইম নাই ম্যাডামের। আবার ফোনটা হাতে তুলে স্ক্রিনের দিকে তাকালো। কোনো কল ব্যাক নেই, কোনো মেসেজ নেই। শুভ্র এবার দাঁত খিঁচিয়ে বলে, শালির বান্দির বাচ্চা, আমার ফোন ধরিস না। কাল রাতে বোঝাবো আমি কি জিনিস। এত অ্যাটিচিউড দেখাস, তোরে যদি না কাদাইয়া ছাড়ছি আমিও সাইফান শুভ্র চৌধুরী না। কথাটা বলে আবার কল দিল। ফোনটা এবারও বাজতেই থাকলো, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া এলো না। শুভ্র রাগে মাথার পেছনে ঠেকিয়ে চোখ বন্ধ করলো, অথচ রাগের আড়ালে বুকের ভেতর অন্য এক অস্ত্রতা কাজ করছে। সত্যি বলতে রাগটা হৃদির উপর না, রাগটা এরই কারণে যে আজ তার বউটার নিশ্চয়ই খুব সুন্দর করে সেজেছে, আর সে দেখতে পারছে না। আর এই ব্যাপারটাই শুভ্রের একদম টলারেট হচ্ছে না। অন্যদিকে হৃদিকে ঘিরে রেখেছে শুভ্রা, পাখি আর মিহি। পার্লার থেকে সাজিয়ে আনার পর যেন তাকে চেনাই দায় হয়ে গেছে। পরনে হলুদ রঙের সবুজ পাড়ের শাড়ি, সারা শরীর জুড়ে কাঁচা গাঁদা ফুল আর টাটকা লাল গোলাপের গহনা, মাথার পেছনে নিখুঁত করে বাঁধা খোপা আর উপরে গাঢ় সবুজ ঘণ্টা, চোখে টানা কাজল, ঠোঁটে হালকা রং, মুখ ভর্তি লাজুক আভা। অনেকেই বলে বেশি সাজলে সৌন্দর্য চাপা পড়ে যায়, কিন্তু সেই কথা সবার ক্ষেত্রে খাটে না। হৃদিকে আজ এতটাই সুন্দর লাগছে যে আশেপাশের সব মেয়ের মাঝেও সে আলাদা করে চোখে পড়ে যাচ্ছে, যেন গল্পের বই থেকে উঠে আসা কোনো রাজকন্যা। শুভ্রা তো একের পর এক ছবি তুলেই যাচ্ছে, কখনো হৃদিকে দাঁড় করিয়ে, কখনো ফুলের ঝুড়ি হাতে দিয়ে, আবার কখনো হাসতে বলে। অপর থেকে একের পর এক কল করেই যাচ্ছে শুভ্র, কিন্তু শুভ্রা ইচ্ছে করেই ধরছে না। একটু জ্বালাক তার ভাইটাকে। পাখিও ফোন হাতে ব্যস্ত, নানান অ্যাঙ্গেল থেকে ছবি তুলছে। পুরো বাড়িটা সন্ধ্যার আলোয় যেন রূপকথার রাজ্যে পরিণত হয়েছে। চারিদিকে ঝলমলে লাইট, ফুলের শ্বাস, মানুষের কোলাহল, বক্সের শব্দে পুরো উঠান কাঁপছে। ছোট ছোট ছেলে মেয়েরা ইতিমধ্যে নাচানাচি শুরু করে দিয়েছে, কেউ গান ধরছে, কেউ আবার তাল মেলাচ্ছে। তবে এই আনন্দের মাঝেও হৃদির মনটা কেমন যেন অস্থির। সারা দিনে শুভ্রের সাথে একটা কথাও বলা হয়নি, ফোনটাও রুমে পড়ে আছে, আর তাকে ঘিরে সবাই এমনভাবে বসে আছে যে একা হওয়ার সুযোগই মিলছে না। হৃদির মুখটা একটু গম্ভীর হতে দেখে শুভ্রা দু গাল টেনে দিয়ে বলে, ওলে আমার ভাবিটা বুঝি মন খারাপ করে বসে আছে, আমার ভাইয়ার সাথে কথা বলতে পারছে না, তাই না? পাশ থেকে পাখি ছবি তুলতে তুলতেই হেসে বলে, এই যে মুখটা দেখো, একদম ধরা খেয়ে গেছে, সারাদিন কথা না বলতে পেরে অবস্থা খারাপ। হৃদি লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নেয়। মিহি তখন দুষ্টু হাসি দিয়ে বলে, এই শোন একটা কথা, অনেক টিকটকে ক্যাপশন দেখেছে, বাসর রাত মানে ছেলেদের শান্তি রাত আর মেয়েদের কষ্টের রাত, এটা কি সত্যি? শুভ্রা সঙ্গে সঙ্গে মিহির পিঠে হালকা একটা কিল বসিয়ে বলে, চুপ কর লুচ্চা বেটি, সব কথাই নাক গলাতে হবে তোর। মিহি মুখ ফুলিয়ে বলে, আমি তো শুধু প্রশ্ন করলাম। পাখি হেসে উঠে। তোর প্রশ্নগুলো না এক নম্বরের বিপজ্জনক। তাদের কথায় আশেপাশে থাকা কয়েকজন মেয়েও হেসে ওঠে, আর লজ্জায় হৃদির গাল দুটো টুকটুকে লাল হয়ে যায়। তাদের হাসাহাসির মাঝেই হঠাৎ আবারও বেজে ওঠে শুভ্রার ফোন। চারপাশে তখন গান বাজছে, মেয়েদের হাসির শব্দে পুরো ঘর মুখর। শুভ্রা অন্যমনস্ক ভঙ্গিতে ফোনটা হাতে নিল। স্ক্রিনে চোখ পড়তেই ভ্রু নাচিয়ে তাকালো আবারও শুভ্র। পাশে বসে থাকা হৃদির চোখও স্ক্রিনের দিকে আটকালো। মুহূর্তেই তার বুকের ভেতরটা ধক করে উঠল। সারাদিন ধরে একটা কথাও বলতে পারেনি শুভ্রের সাথে, নিজের ফোনটাও রুমে পড়ে আছে। মানুষটা কতবার কল দিয়েছে কে জানে। ভাবতেই বুকের ভেতর কেমন একটা অপরাধ বোধ কাজ করলো। সে চুপচাপ শুভ্রার দিকে তাকালো। চোখ দুটো এমনিতেই কাজলে ভরা ছিল, তার উপর সারাদিনের ক্লান্তি আর অপেক্ষা মিশে ছলছল করে উঠছে। কিছু বলল না, কিন্তু তার সেই অসহায় চাহনি দেখে শুভ্রা বুঝে গেল মেয়েটা শুভ্রের সাথে কথা বলতে চাইছে। শুভ্রা আর দুষ্টুমি করল না, ঠোঁট কামড়ে কলটা রিসিভ করে কানে তুলল। ও পাশ থেকে সাথে সাথে ভেসে এলো শুভ্রের ভারী, গম্ভীর আর স্পষ্ট বিরক্ত কণ্ঠ।
থাপ্পড় চিনিস তুই? শুভ্রা আঁতকে উঠল। ভাইয়া 10 বার ফোন দিছি, একবারও ধরার নাম নাই। কি করছিলি এতক্ষণ? কথাগুলো বলার সময় শুভ্রের গলায় এমন একটা চাপা রাগ ছিল যেন সামনে পেলে সত্যি দুটা ঝাড়ি দিয়ে দিত। শুভ্রা শুকনো ঢোক গিলে বলল। ইয়ে মানে ভাইয়া আসলে ছবি তুলতেছিলাম। ও পাশ থেকে সাথে সাথে উত্তর এলো। ছবি তুলতেছিলি তো হাত ভাঙা ছিল নাকি? ফোন ধরতে সমস্যা কোথায় ছিল? পাশে বসা পাখি মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করছে। মিহিত প্রায় ঘোরাঘুরি খাওয়ার অবস্থা। শুভ্রা এবার মিনমিন করে বলে। সরি ভাইয়া। বাড়ি আয় আগে, তারপর তোর সরি বের করছি। গম্ভীর গলাতেই কথাটা বলল শুভ্র। হৃদির ঠোঁটের কোণে অজান্তেই হাসি ফুটে উঠল। শুভ্রা এবার প্রসঙ্গ পাল্টানোর জন্য তাড়াতাড়ি বলে। আচ্ছা ঠিক আছে, বলো কি দরকার। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর শুভ্রের গলা আগের চেয়েও ভারী হয়ে এলো। রিদি কোথায়? মাত্র দুটো শব্দ, কিন্তু শব্দ দুটোর ভেতরে সারা দিনের অপেক্ষা, বিরক্তি আর অস্থিরতা মিশেছিল। হৃদির বুকটা আবার ধক করে উঠল। শুভ্র আবার দাঁত চেপে বলে। ওইটা কে বল? আমার ধৈর্যের লিমিট শেষ হয়ে যাচ্ছে। সকাল থেকে কল দিতেছি, ম্যাডামের কোনো খবর নাই। ফোন রুমে রেখে ঘুরতেছে, না ইচ্ছা করে ধরতেছে না, ওইটা আমি পরে বোঝাবো। একটু থেমে আবার বলে। আর শোন, আমার হাতে মার খাইতে না চাইলে 5 মিনিটের মধ্যে ও যেন আমাকে কল দেয়। আই এম নট জোকিং। শুভ্রার সামনে বসে থাকা হৃদির মুখটা লাল হয়ে উঠল। পাখি চোখ টিপে তার দিকে তাকালো। মিহি মুখ চেপে হাসতে হাসতে বলে। উফ, রীতির জন্য দেখি ভাইয়ের অবস্থা পুরো ক্রিটিক্যাল। শুভ্র কল কেটে দিল। হৃদির বুকটা কেঁপে উঠল, যেন ভেতরের অস্থিরতাটা আরো বেড়ে গেল। পাশে দাঁড়িয়ে থাকা শুভ্রা একটা দীর্ঘশ্বাস ফেলে হৃদির কাঁধে হাত রাখলো, তারপর হালকা গলায় বলে। যা রুমে গিয়ে কথা বলে আয়, আমার ভাইয়াটাকে আর বেশি পাগল করিস না। চারপাশে দাঁড়িয়ে থাকা মেয়েরা খিলখিল করে হেসে উঠল। হৃদি লজ্জায় মাথা নিচু করে দ্রুত সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। রুমে ঢুকেই দরজা বন্ধ করে সে বিছানার দিকে ছুটে গেল। বালিশের নিচে রাখা ফোনটা হাতে নিতেই পাওয়ার অন করলো। পর মুহূর্তেই তার চোখ থমকে গেল। স্ক্রিনে ভেসে উঠছে 208টি মিসড কল, সবই শুভ্রের নাম্বার থেকে। হৃদির বুকটা ধক করে উঠল, আঙ্গুল কেঁপে উঠল। মানুষটা যে সত্যি ভীষণ রেগে আছে সেটা বুঝতে আর 1 সেকেন্ডও লাগলো না। সে অনেক কষ্টে নিজেকে সামলে ফোনটা ডায়াল করলো। মাত্র 2 সেকেন্ড, তারপরে রিসিভ হয়ে গেল। সে ওই পাশের মানুষটা শুধু এই কলটারই অপেক্ষায় ছিল। হৃদি থরথর করে কাঁপতে থাকা হাত দিয়ে ফোনটা কানে তুলল। ও পাশে প্রথমে শুধু শ্বাসের শব্দ, ভারী গভীর অস্থির। কিছুক্ষণ দুজনেই চুপ, যেন কথা নয়, একে অপরের নিঃশ্বাসই বুঝতে চাইছে। তারপর শুভ্র ধীরে গম্ভীর গলায় বলে উঠল। সারাদিন কতবার কল দিচ্ছি আপনাকে? হৃদির গলা কেঁপে উঠল। সে খুব আস্তে বলে। 208টা। শুভ্র আবার বলে। আপনি কি একটাবারও কল ধরেছেন? না। একটু থেমে আবার প্রশ্ন আসে। হোয়াই? হৃদি ঠোঁট ভিজিয়ে নেয়, কণ্ঠ ভাঙা ভাঙা হয়ে আসে। ফোন রুমে ছিল, আমি নিচে ছিলাম, কেউ যেতে দেয়নি, সরি। ও পাশে আবার নীরবতা। তারপর শুভ্র গভীর শ্বাস নিয়ে গম্ভীর গলায় বলে। ভিডিও কল দিচ্ছি। বলেই শুভ্র ফোন কেটে ভিডিও কল দিল। হৃদি নিজের মুখটা স্বাভাবিক করে ফোনটা রিসিভ করে সামনে গেল। ও পাশে শুভ্রের ঘরের বাতিটা মৃদু জ্বলছে। শুভ্র হৃদির দিকে প্রথম স্বাভাবিক চোখে তাকালো, কিন্তু এক মুহূর্তের মধ্যেই তার চোখের মনি স্থির হয়ে এলো আর দৃষ্টি জোড়া হয়ে উঠল বিপজ্জনক রকমের নেশালো। হৃদির মাথায় গাঢ় গোলাপ আর গাঁদা ফুলের টিকলি, কানের দুল, গলায় হার আর ঠোঁটে লিপস্টিক রাখা সেই মায়াবী রূপ দেখে শুভ্রের গলা শুকিয়ে গেল। সে ধীর স্থির কণ্ঠে অস্পষ্ট সুরে বলে। মাশাআল্লাহ, আমার বউটাকে দারুণ সুন্দর লাগছে। হৃদি লজ্জায় এক হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। শুভ্রের গলা দিয়ে একটা খসখসে হাসির শব্দ বেরিয়ে এলো, যা হৃদির শরীরের ভেতর দিয়ে এক অদ্ভুত শিহরণ বয়ে নিয়ে গেল। শুভ্র অগোছালো হয়ে নিজের মাথার চুলগুলোকে এক ঝটকায় পেছনের দিকে সরিয়ে দিয়ে বলে। ওরে আমার লাজুক বউটা দেখি আবার লজ্জাও পাই। তা ম্যাডাম, আপনি কি জানেন আপনার এই সৌন্দর্য আমাকে ভিতর থেকে পাগল করে দিচ্ছে। আমার
বুকের ভেতর যে ঝড় তুলে দিচ্ছে তাতে আমি পুরো এলোমেলো আর অগোছালো হয়ে যাচ্ছি। বলে শুভ্র প্রচণ্ডভাবে ঘামতে শুরু করলো। তার চোখের মনি লাল হয়ে উঠল আর সে বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগলো। হৃদির এই রূপ দেখার পর তার নিজেকে কেমন যেন বন্য আর পাগল পাগল লাগছে। সে নিজের শার্টের কলারটা 2 আঙ্গুল দিয়ে টেনে একটু ঢিলে করে দিল এবং অশ্রুতায় বারবার নিজের ঠোঁট কামড়ে ধরে ফোনের দিকে তাকে দাঁতের দাঁত চেপে উত্তেজিত কণ্ঠে বলে, মাফ কর বউ, তোর এই সৌন্দর্য দেখার ক্ষমতা এই মুহূর্তে আমার নেই। আই এম জাস্ট লুজিং মাই মাইন্ড, ইট ইজ ড্রাইভিং মি ক্রেজি। আর 1 সেকেন্ড যদি তুই এভাবে আমার সামনে থাকিস তবে আমি কাল রাত পর্যন্ত ধৈর্য ধরতে পারবো না। বাই সোনা, আমার এই অবস্থা করার জন্য সব কাল রাতে সুদে আসলে উসুল করে নিব। বলেই কলের লাইন কেটে দিল। হৃদি নিস্তব্ধ হয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। কি হলো? শুভ্র কেন এভাবে হুট করে কল কেটে দিল?